কে কে? চিৎকার করে উঠতেই মকবুল বিশ্রীভাবে হাসি দিয়ে বলল, মামনি, আমি তোমার মহকুল চাচ্চু। ভয়ে ঘৃণায় রাগে থরথর করে কাঁপছে নয়নার শরীর। মকবুলের নোংরা স্পর্শে কান্না পাচ্ছে। ছাড় বলছি, শয়তানের বাচ্চা, তুই এখনো শয়তানি আছিস? মা কোথায়? মা, মা, মা। মকবুল নয়নাকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে থুতনি চেপে ধরে। অন্য হাতে নয়নার গলা চেপে ধরে বলে, বাসায় কেউ নেই মামনি, আর এভাবে বলছো কেন? শয়তানি বলে না একে এটাকে। চুপচাপ মেনে নাও সব, নয়তো। নয়না মকবুলের পায়ে লাথি মারে, ধস্তাধস্তি করতে শুরু করে। মকবুলও নয়নাকে জোর করতে থাকে। আমার কিছু হলে আমার বাবা মা তোকে খুন করে ফেলবে, হারামির বাচ্চা, ছাড়। মকবুল নয়নার কোনো কথা শোনে না। সে এখন জানোয়ারে পরিণত হয়েছে। কিশোরী নয়নার শরীরে তার স্পর্শ গাঢ় হতে থাকে। নয়নাও নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে লড়াই করতে থাকে। এতক্ষণ পাগলের মতো ড্রাইভ করছিল আরিশ। অরাদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়েছে সে। আইসক্রিম কেনা শেষে গাড়ির কাছে আসতেই দেখে অরা নেই। অরাকে খুঁজে পাচ্ছিল না। সবকিছু এলোমেলো লাগছে তার। কিছুটার সময় লাগলেও আরিশের বুঝতে অসুবিধে হয় না অরা কোথায় যেতে পারে। তাই দেরি না করে তখনই অরাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল আরিশ। সময় নষ্ট না করে গেট পেরিয়ে সোজা বাড়ির দরজায় পৌঁছে গেল আরিশ। কলিং বেল বাজালো কয়েকবার, কিন্তু দরজা খুলছে না কেউ। মেজাজ হারাচ্ছে আরিশ। অরা না হয় দরজা খুলবে না, কিন্তু রোকসানা মল্লিক? আশেপাশে তাকাতেই হঠাৎ অরার দিকে নজর গেল আরিশের। অরাকে দেখা মাত্রই আরিশ তার দিকে তেড়ে মেরে গেল। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে বোকা বানিয়ে পালিয়ে এসেছো। অরার দুই কাঁধে আরিশের হাতে চাপ। ব্যথায় চোখ সংকুচিত হয়ে আসছে অরার, কিন্তু অরার সেদিকে খেয়াল না করে বলল, আপনি প্লিজ দরজাটা ভেঙে ফেলুন। আমার মনে হচ্ছে বাসায় কিছু ঠিক নেই। আমি এসেছি মিনিট 5 হবে, কলিং বেল বাজালাম কিন্তু কেউ দরজা খুললো না। মাকে কল দিলাম, বললো বাসায় নেই উনি। মকবুল চাচা আছে বাসায়, নয়ও না। ওর এতক্ষণে বাসায় ফেরার কথা। চাচা সুবিধার না, নয়ও না, আরিশ, আরিশ নয়ও না। অরা কিছু বলতে পারছে না আর। ভয়ে কথা জড়িয়ে যাচ্ছে তার। আরিশ আপাতত সবকিছু ভুলে অরাকে বুকে জড়িয়ে ধরল। শান্ত হও, আমি দেখছি। ওদের কথা শেষ হতেই ঘরের ভেতর থেকে জোরে সোরে শব্দ হলো। মনে হলো বাসনকোসন ফ্লোরে পড়েছে। অরা চোখ বড় হয়ে গেছে। আরিশ ইশারায় তাকে আশ্বস্ত করলো। অরাকে একপাশে দাঁড় করিয়ে দরজায় লাথি মারতে লাগলো। পরপর কয়েকবার লাথি মারার পরেও দরজা ভাঙলো না। অরা কাছে। আরিশ ওর মুখের দিকে তাকালো। তারপর আরেকটা লাথি, দরজা ভেঙে গেল। আরিশ দ্রুত পায়ে বাসার ভেতরে প্রবেশ করলো, অরা পিছু পিছু। বাঁচাও, কে এসেছো? বাঁচাও প্লিজ। ভাঙা গলায় চিৎকার করে উঠল নয়না। অরা শব্দের উৎস খুঁজতে রান্নাঘরের দিকে দৌড়ে গেল। আর পেছন পেছন আরিশও। শরীরের পোশাক ছেঁড়া, হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে নয়না। ওর চোখে আতঙ্কের ছায়া। সামনে দাঁড়িয়ে আছে মকবুল, অসুস্থ লোলুপ চেহারায়। অরা এক দৌড়ে গিয়ে নয়নার সামনে আড়াল হয়ে দাঁড়ালো। আরিশ এগিয়ে গিয়ে মকবুলকে ধরে মারতে শুরু করলো। নয়ও না, কিছু হয়নি বোন, কিচ্ছু না। শান্ত হ, আমি আছি তোর পাশে, কিছু হবে না তোর। নয়না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ও নিঃশ্বাসের ভারে ঘরটা যেন গুমোট হয়ে উঠেছে। ভয়ে দুঃসহ যন্ত্রণায় অরাকে জড়িয়ে ধরে আছে সে। অরা নিজের ওড়না খুলে নয়নার গায়ে জড়িয়ে দেয়, স্নেহে শীতে কম্বলের মতো। ওদিকে আরিশ মকবুলকে টেনে বসার ঘরে নিয়ে যাচ্ছে। মুখে তার আগুন, রাগ, ঘৃণা। এই বয়সে এসে একটা বাচ্চা মেয়ের সঙ্গে এসব করার সাহস হয় তোর? তোকে আর জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো, হারামজাদা। আই উইল কিল ইউ। আরিশের ঘুষি লাথিতে দেহটা কেঁপে ওঠে মকবুলের। এর মধ্যে রোকসানা মল্লিক ফিরলেন বাজার থেকে। দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালেন। ঘরের ভেতর অস্বাভাবিক এক উত্তেজনা। নয়নার চোখে পানি, গায়ে অরার ওড়না জড়ানো। আরিশ তেতে আছে রাগে। মকবুল ফ্লোরে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। কি হচ্ছে এখানে আরিশ? তুমি কেন মারছো ওকে? রোকসানা আঁতকে উঠলেন। তোমার এই দেবর কি করেছে দেখো আগে, তারপর কথা বলবে। অরা গর্জে উঠল। শান্তশিষ্ট অরা যেন বাঘিনী হয়ে গেছে। রোকসানার মুখ শুকিয়ে গেল। এমন কিছু ঘটতে পারে দুঃস্বপ্নেও ভাবেনি তিনি। নয়নার বিধ্বস্ত মুখ, ভেজা চোখ, রোকসানার বুকে অসহ্য যন্ত্রণার সূচ ফুটিয়ে দিচ্ছে। তুই কি করেছিস মকবুল? তুই কি করেছিস আমার মেয়ের সাথে? রাগে কাঁপছেন রোকসানা। তেজি গলায় বললেন রোকসানা। মকবুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখ খুলতেই আরিশের লাথি। তুই কি করেছিস মকবুল? কি করেছিস তুই আমার মেয়ের সঙ্গে? রোকসানার গলা থরথর করে কাঁপছে রাগে।
চোখে যেন আগুন। তিনি তেড়ে মেরে এগিয়ে এলেন মকবুলের দিকে, যেন ছিঁড়ে ফেলবেন তাকে। মকবুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখ খুললে আরিশের লাথি। ঠোঁট কেটে রক্ত পড়ছে তার। বারবার আরিশের কাছে আকুতি মিনতি করে যাচ্ছে সে। আরিশের চোখ রক্তবর্ণ ধারণ করেছে, আর ঠিক তখনই নয়না অরার কোল থেকে ধপ করে পড়ে যায় অজ্ঞান। রোকসানার মনোযোগ এক ঝটকায় মেয়ের দিকে ঘুরে যায়। নয়না, ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন তিনি। মা, নয়নাকে ঘরে নিয়ে চলো। রোকসানার কণ্ঠে কান্না আর ভয় মিলেমিশে এক অসহায়তা। ওরা কাঁপতে কাঁপতে নয়নাকে সামলানোর চেষ্টা করে। আমি পারছি না একা ধরে রাখতে মা। চল আমি ধরছি। রোকসানা মেয়ে আর অরার ভর নিয়ে নয়নাকে টেনে তোলেন। তার চোখে শুধু একটাই প্রশ্ন, এই মেয়েটা ঠিক হবে তো? চলো মা, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি। অরার কণ্ঠে সান্ত্বনা ছোঁয়া, কিন্তু গলায় এক রাশ শঙ্কা। আপনারা নয়নাকে রুমে নিয়ে যান। আরিশ ঠান্ডা গলায় বলে, চোখে তখনও আগুন। এই জানোয়ারটার বিচার আমি করছি। ওরা একবার তাকায় মকবুলের দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে নয়নাকে বুকে আগলে রুমের দিকে এগিয়ে যায়। মকবুল আরিশের পা ধরে কাঁদতে কাঁদতে বলল। মকবুল আরিশের পা জড়িয়ে ধরে কাঁদে, ভিজিয়ে ফেলে মেঝে। বাবা গো, এটা ভুল হয়ে গেছে। শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম। আমি পাপ করেছি, তবুও মাফ করো। এই বয়সে শরীরের সাইজে না আর এত মার খেতে পারছি না বাবা। আরিশ থমকে যায় এক মুহূর্ত, চোখ নামিয়ে দেখে এই লোকটাই নয়নার সর্বনাশ করতে চেয়েছিল। গর্জে উঠে তার বুকের ভেতর থেকে এক পশুর ডাক। তুই মানুষ না মকবুল, তুই একটা ঘৃণ্য কীট। সে সজোরে ঘুষি বসিয়ে দেয় মকবুলের মুখে। আবার রক্ত। মকবুল ছিটকে পড়ে যায়, মুখে গোঙানি। আরিশ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। বিশ্বাস কর, শয়তান যদি সত্যি কথা বলতে পারতো তবে সেও তোকে দেখে বলতো, আমি না, এই জানোয়ারটা করেছে সব। তুই নিজের পাপ শয়তানের ঘাড়ে চাপাতে চাইছিস। ছি, তোর মতো ঘৃণ্য কিছু আর হয় না। আরিশ থমকে দাঁড়ালো এক মুহূর্ত, চোখে তীব্র ঘৃণা। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এই বয়সে নাকি মারধর সইছে না, অথচ এতটুকু একটা মেয়ের উপর হাত ঝাঁপিয়ে পড়তে তোর কোনো কষ্ট হয়নি, তাই না? চোখ দুটো লাল, কণ্ঠে বিদ্যুৎ আরিশের। বাস্টার্ড। আরেকটা ঘুষি মেরে আরিশ মকবুলকে প্রায় অচেতন করে ফেলল। মকবুল ফ্লোরে পড়ে রইল, নিঃশ্বাস নিচ্ছিল কষ্টে। নিজে উঠে দাঁড়ানোরও শক্তি নেই তার। আরিশ কারো সঙ্গে ফোনে কথা বলল, সংক্ষিপ্ত কথায় জানিয়ে দিল তুলে নিয়ে যেতে হবে। মকবুলকে আপাতত ঘরের পেছনের খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হলো। আগামীকাল থানায় যোগাযোগ করা হবে। বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে নয়না। ওরা বসে আছে তার পাশে। ডাক্তার এসেছে, আরিশই কল করে আনিয়েছে। ঘরের এক কোণায় মাথা নিচু করে গম্ভীর মুখে বসে আছেন সোলাইমান মল্লিক। নিজের মেয়ের এই অবস্থার জন্য কোথাও না কোথাও নিজেকে দায়ী মনে হচ্ছে তার, কারণ দিন শেষে মকবুল তো সোলাইমানেরই বন্ধু ছিল। রোকসানাও খুব ভেঙে পড়েছে। মেয়েটার সাথে ছোট থেকে এরকম হয়ে এসেছে, অথচ আজ সর্বনাশ ঘটতে ঘটতে বেঁচে যাওয়ার পর সবকিছু জানতে পারলেন তিনি। আরিশ মকবুলের মুখ থেকেই স্বীকারোক্তি নিয়েছে, রেকর্ড করে রেখেছে সব। আপাতত আজকে রাতের জন্য নয়নাদের বাড়ির পেছনে খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে তাকে। আগামীকাল সকালে আরিশ থানায় কল করবে। নয়না বিছানায় নিস্তেজ পড়ে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে চলছে। মাথার পাশে একটা ছোট্ট টেবিলে স্যালাইন ঝুলছে। আরিশ ঘরের এক কোণে দাঁড়িয়ে, হাত মুষ্টিবদ্ধ, মুখে তীব্র রাগ তার। বাবা মায়ের উচিত সন্তানদের দিকে খেয়াল রাখা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মেয়েরা তাদের পরিচিত কিংবা আত্মীয়দের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়। আর এসব নির্যাতনের কথা গোপন রাখার ফলেই একদিন বড়সড় বিপদ ঘটে। ডাক্তার স্টেথোস্কোপ সরিয়ে বললেন, প্রেশার খুব লো, ও এখন শকে আছে। ভালো হয়েছে সময় মতো ওকে বাঁচানো গেছে, না হলে পরিস্থিতি অন্যরকমও হতে পারত। সোলাইমান বসা থেকে উঠে মেয়ের বিছানার দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে গলা ধরে আসা স্বরে বললেন, ঠিক হয়ে যাবে তো? এসব কিছু মনে রাখবে না তো? এখনই কিছু বলা যাচ্ছে না, ওর মানসিক অবস্থা খুব ভেঙে পড়েছে। টমা কিভাবে মোকাবেলা করবে সেটা সময়ই বলবে, কিন্তু সাবধানে থাকতে হবে। কাউন্সেলিং লাগতে পারে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, চিন্তার কিছু নেই আপাতত। নয়নার মা কান্না চেপে বসে আছে বিছানার পাশে, চোখে অশ্রু, মুখে স্তব্ধতার ছাপ। ডাক্তার ওষুধ কিছু লিখে বেরিয়ে যান। আপাতত নয়না মানসিকভাবে যেমন বিধ্বস্ত, তেমনি শারীরিকভাবে দুর্বল। সোলাইমান ফ্লোরে বসে পড়ে, নয়নার হাত ধরে ফিসফিস করে, আমার ভুলের জন্যই আজ এত বড় সর্বনাশ হতে চলেছিল নয়না।
আজ থেকে যদি দরকার হয় আমি তোর ছায়া হব। কেউ আর তোর দিকে চোখ তুলে তাকাতেও পারবে না, কেউ না। সোলাইমান নিঃশব্দে কাঁদছেন। আরিশ হাত ঘড়িতে সময় দেখে নিল একবার। রাত 9টা পেরিয়ে গেছে। ওরা বসে আছে চুপচাপ, মুখে কথা নেই। তাদের দুই বোনের জীবনটাই কেন এমন হচ্ছে? আপনারা শক্ত থাকুন, বিপদ ঘটেনি। নয়না ঠিক আছে, মানসিক যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা আপনাদের সাপোর্ট পেলেই সেরে যাবে। কিছুদিন বাসার ভিতরে রাখবেন নয়নাকে। লোকজনের কথা শুনলে মানসিকতা খারাপ হয়ে যেতে পারে। এত কিছুর মধ্যে আরিশের এমন মনোভাব দেখে অবাক হয়েছে ওরা। লোকটার মনে মায়া দয়াও আছে তাহলে। রোকসানা আরিশের দিকে এগিয়ে গেলেন, জড়িয়ে ধরলেন বুকে। আরিশ একটু কেঁপে উঠল, যেন মায়ের ছোঁয়া। কথায় বলে না, মাসির শরীর থেকে মায়ের গন্ধ আসে। আরিশের বেলায়ও তেমন হয়। এজন্যই আরিশ রোকসানার থেকে আরো দূরে সরে থাকে সব সময়। কিন্তু এই মুহূর্তে আরিশ দূরে সরতে পারল না। আজ তার কাছে দাঁড়িয়ে আছে একজন অসহায় মা, যার মেয়ে তারই সামনে জ্ঞান হারিয়ে বিধ্বস্ত অবস্থায় শুয়ে আছে। তুই না এলে নয়নার কি হতো জানি না আরিশ। তোকে কি বলবো আমি জানি না। আমি শুধু বলবো ওরাকে ভালো রাখিস বাবা। অতীতে যা হয়েছে ভুলে যা। পৃথিবীর সব নারী একরকম হয় না বাবা। আরিশ কিছু বলল না, বলার ইচ্ছেও করছে না, কিন্তু নয়নার দিকে তাকিয়ে মায়া হলো তার। কিছু হতো না নয়নার, মুখ বলে শাস্তির বিষয়টা আমি দেখব। রোকসানা আরিশকে ছেড়ে দিয়ে সোলাইমান মল্লিকের কাছে গিয়ে দাঁড়ালেন। দেখো তুমি একরকম করে থেকো না। মেয়েটা জ্ঞান ফেরার পর তোমাকে এমন দেখলে আরো কষ্ট পাবে। সোলাইমান চোখে জল মুছে নয়নার দিকে তাকায়। আরিশ ওরার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো, কিন্তু ওরা মাথা নেড়ে না বলল। আরিশ চোখ পাকালো, ওরা মাথা নিচু করে ফেললো শুধু। আচ্ছা তামান্না, তোমাদের বাড়িতে কে নাই? বসার ঘরে সোফায় বসে আছে তালহা। তামান্না ডাইনিং টেবিলে রাতের খাবার সাজিয়ে রাখতে ব্যস্ত। তাসলিমা নিজেদের ঘরে আছেন। কাজ করতে করতে উত্তর দিল তামান্না। না ভাইজান, থাকার মধ্যে ছিল এক ভাই আর মা। বাবা তো সেই কবেই মারা গিয়েছিলেন, তখন আমি খুব ছোট। ভাই আমার থেকে 5 বছরের বড়। একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছে সে। শুনেছি তার শ্বশুর অনেক বড় লোক, এতটাই বড় লোক যে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেনি ভাই। ওর আত্মসম্মানে লাগতো সেজন্য। এমনিতেই নানান রোগে শোকে আক্রান্ত ছিলেন মা। তার ওপর ভাইয়ের এমন সিদ্ধান্তে অনেক কষ্ট পেয়েছিলেন। তারপর একদিন হঠাৎ তিনিও। তামান্নার গলা ভারী হয়ে এসেছে, দু চোখে জল গড়িয়ে পড়ছে গালে। তালহা বিষয়টা বুঝতে পেরে তামান্নার দিকে এগিয়ে গিয়ে বলল। আমি দুঃখিত, প্লিজ তুমি কেঁদো না। আমরা কেউই চিরস্থায়ী নয়, সবাই একদিন মারা যাব। গাড়ির হর্নের আওয়াজে নড়ে চড়ে উঠল তামান্না। হাতের কাজ ফেলে রেখে দরজার দিকে এগুলো সে। তালহা ওর পেছন পেছন যাচ্ছে। ভাইয়া, ভাবি এসেছে শিওর। ভাবি? তামান্নার কথায় হেসে উঠল তালহা, মাথা চুলকে বলল। ভাবি মা এসেছে। ভাইয়া বরাবর আবার প্রস্তুত ছিল ভাবি মরার ক্ষেত্রে, সেটা আর বেশি। তামান্না কিছু বলল না। আর কেউ না জানলেও অরার প্রতি আরিশের আচরণ কেমন সেটা তামান্না ভালো করেই জানে। খোলা আকাশের নিচে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মকবুল। আশেপাশে কিছু নেড়ি কুকুর বসে আছে। কেন যে নয়নার সাথে আজ এমন করতে গেল সেই ভেবে আফসোস হচ্ছে তার। নিজের উপর রাগ হচ্ছে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, শরীর দুর্বল। আরিশের অত মার খেয়ে শরীরের প্রতিটি গাঁটে গাঁটে ব্যথায় ছেয়ে গেছে। আপনাকে এভাবে বেঁধে রেখেছে কে? আচমকা কারো কণ্ঠস্বর শুনে চমকালো মকবুল, সেই সাথে খুশিও হলো বটে। সামনে তাকালো, অন্ধকারে অস্পষ্ট সব। মকবুলের সামনে দাঁড়িয়ে আছে 28-29 বছর বয়সী একজন যুবক। হাতে ফোন, ফ্ল্যাশ লাইট জ্বলছে। পরনে তার কালো রঙের টি শার্ট, সাথে জিন্স, তবে মুখে মাস্ক। আপাতত ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে এতটুকুই দেখতে পেল মকবুল। আহ, মাকে বাঁচাও বাবা, আমি ভুল করেছি। কথা জড়িয়ে যাচ্ছে মকবুলের, ভাঙা ভাঙা গলায় বলল এতটুকুই। যুবক মকবুলের দিকে এগোলো, ফোন মাটিতে রেখে দ্রুত মকবুলকে মুক্ত করতে লাগলো সে। বিছানার মাঝখানে জড়সড় হয়ে বসে আছে ওরা। পরনেই গোলাপি রঙের থ্রি পিস, খোপা করা চুল, কানে গলায় কোনো গয়না নেই এখন। সামনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিল সে। আরিশ দাঁড়িয়ে আছে, হাতে দড়ি।
আজকে যা করেছে তাতে শাস্তি কতটা ভয়ঙ্কর হবে সেসব ভেবেই চোখে জল এসে যাচ্ছে অরার। ওভাবে পালিয়ে গিয়ে নিজ বাড়িতে যাওয়ার মতো ভুল কিভাবে করলো সে, সেসব ভেবেই খারাপ লাগছে অরার। অবশ্য বাড়িতে গিয়েছিল বলেই আজ নয়না বেঁচে গেল। নয়নার কথা মনে পড়তেই বুকটা খা খা করে উঠল অরার। বোনটাকে রেখেই চলে আসতে হলো। আরিশ কিছুতেই তাকে রেখে এলো না। কি দেখছো হামিংবার্ড? ভয় লাগছে? অরা কাঁপা কাঁপা গলায় বলল। দড়ি দিয়ে কি করবেন? আরিশের ঠোঁটের কোণে রহস্যময় হাসি। সে এগিয়ে এলো অরার দিকে। অরা একটু একটু করে পিছিয়ে যাচ্ছে কেবল, কিন্তু পিছিয়ে আর যাবে কোথায়? দড়ি দিয়ে কি করে বলো তো? অরা চমকায় থমকায়। আরিশ কি তাকে বেঁধে কিছু করতে চলেছে? অরা আতঙ্কে এদিক ওদিক তাকিয়ে বিছানা থেকে উঠে দৌড় দিতে চাইলে আরিশ ক্ষিপ্ত গতিতে ধরে ফেলল তাকে। অরা ডুকরে কেঁদে উঠে বলল। আমি একটা মানুষ, দয়া করুন প্লিজ, এমন করবেন না। আরিশ অরাকে কোলে তুলে নিয়ে কিছুটা ঝুঁকে বিছানায় ছেড়ে দিল। ভাগ্যিস বিছানাটা বেশ নরম, নয়তো অরার কোমর আস্ত থাকতো না। আই নিড দিস হামিংবার্ড। ভালোবাসা চাই না, যা চাই সেটা জোর করে আদায় করে নেব। অরা কিছু করতে পারছে না। আরিশ তার হাত দুটো খাটের মাথার উপরে তুলে বেঁধে ফেলেছে। প্লিজ প্লিজ। বড্ড করুণ শোনাচ্ছে অরার গলা। আরিশ সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো এগোলো। অরা শরীর থেকে ওনা সরিয়ে ফেলল। তারপর নিজের টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলতে ফেলতে বলল। আর ইউ রেডি ফর দিস? অরা কেঁদে বলে। না। আরিশ হাসে। অরার বুকে মাথা রেখে শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে। এখানে ঘুমাবো আজ সারা রাত। আমাকে এভাবেই সহ্য করতে হবে, তোমাকে নড়তেও পারবে না। অরা কিছুটা অবাক হলো। শুধু বুকে মাথা রাখার জন্য এত কিছু করলো আরিশ? শুধু এটুকুই? আরও কিছু চাও? তুমি বললেই সব কিছু। না না না, তা বলিনি। উফ, কি ধুমদানা করছো। অরা স্বস্তি নিঃশ্বাস ফেল। আরিশ অরার পেটে হাত রেখে শুয়ে আছে বুকে। ক্লান্ত লাগছে বেশ। মনে হচ্ছে অরার বুক কোনো শান্তির স্থান, যেখানে মাথা রাখতেই কেমন শান্তি শান্তি লাগছে। কিছু না, ঘুমান। গুড নাইট ছোট্ট পাখি। আরিশ অরার বুকের মাঝখানে একটা কিস করে, নাক দিয়ে দুষ্টুমি করে কিছুক্ষণ। একটা সময় ঘুমিয়ে পড়ে ওভাবেই দুজন। রাত ৩টা। শহরের একেবারে প্রান্তে পুরনো জাহাজ ঘাটের পাশে পরিত্যক্ত কারখানা। ছায়া আর শীত মিশে আছে বাতাসে, যেখানে মানুষের পা পড়েনি বহু বছর। চেয়ারে বসে আছে মকবুল, তবে স্বেচ্ছায় নয়। তার শরীরটা রশিতে এমনভাবে বাঁধা যেন পেশিগুলো চিৎকার করে উঠছে। মুখে গোজা জমাট কাপড়, চোখ দুটো ফুঁসে উঠছে ভয়ে। জ্ঞান হারিয়েছিল এতক্ষণ। মকবুল কিছু বুঝতে পারছে না। যতদূর মনে পড়ে অচেনা যুবক তাকে খোলা মাঠ থেকে মুক্ত করার পর ধরে ধরে একটা গাড়িতে উঠে বসেছিল, কিন্তু তারপর হঠাৎ আলো জ্বলে ওঠে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার নিঃশ্বাসটা কুয়াশার ভেতর থেকেও শোনা যাচ্ছে। এটাই সেই যুবক, কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে কেন? আর তাকেই বা বেঁধে রেখেছে কেন? জানিস মকবুল, দর্শনের বিচার আদালতে হয় না এখন। সেজন্য আমি নিজেই এক একটা দর্শককে নিজের আদালতে শাস্তি দেই। মকবুল আটকে উঠল যুবকের কথায়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কি তার সাথে উল্টাপাল্টা কিছু করবে? মকবুল কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে। কে তুমি? আর আমাকে এখন কেন নিয়ে এসছো? কোনো উত্তর পেল না মকবুল। যুবকটি ঠোঁটে হালকা একটা নির্মম হাসি নিয়ে ধীরে ধীরে ঘরের এক কোণে এগিয়ে গেল। সেখানে থেকে তুলে আনলো একটা পুরনো ধাতব হুক। তার চোখে মুখে কোনো রাগ নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি। চেয়ারে বসা মকবুলের হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা, নড়ারও উপায় নেই। চোখে মুখে আতঙ্ক জমে উঠেছে। সে জানে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু ঠিক কি তা আন্দাজ করতে পারছে না। যুবক নিঃশব্দেই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর ঠান্ডা মাথায় মকবুলের পায়ের নখের নিচে হুকটা ঢুকিয়ে ধীরে ধীরে উল্টো করে তুলতে শুরু করলো। মকবুল দম নিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার শিরাগুলো ফুলে উঠল। মুখ বেগুনি ছায়া নিল যন্ত্রণায়। সে যেন হাওয়ায় ঝুলে থাকা এক মৃতপ্রায় দেহ। নড়তে পারছে না, কাঁদতে পারছে না, শুধুই অসহায়। হুকটা এক টানে উল্টো করে তুলে নিতেই কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল মেঝেতে। যুবক তাকিয়ে রইল, শান্ত স্তব্ধ, যেন এটাই প্রাপ্য ছিল মকবুলের। তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি মকবুল, অপেক্ষা কর, সবে তো শুরু। মকবুলের চোখে ভর করেছে ভীতির কালো ছায়া। যুবকের দিকে তাকিয়ে সে কিছু বলতে চাইলেও গলা বাঁধা হয়ে গেছে।
আজকের এই ভয়াবহ মুহূর্তে কি ঘটবে সে ভেবেই আতঙ্কে কাঁপছে। নিজের সমস্ত শক্তি দিয়ে সে চিৎকার করে উঠল। ছাড় আমাকে, বাঁচাও বাঁচাও। যুবক তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটিয়ে কিছু না বলে মকবুলের দিকে এগিয়ে আসে। তার হাসি যেন কপালে কালো মেঘ হয়ে ভর করেছে। মকবুলের চিৎকারে কিছু যায় আসে না যুবকের, যেন সে এক রোবট যার মনে কোনো অনুভূতি নেই। এবার যুবক পকেট থেকে সুই আর মোটা সূচ বের করে। ধাতব জিনিসগুলোর ঠান্ডা স্পর্শ মনে হয় মকবুলের আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। যুবক ধীরে ধীরে মকবুলের দিকে এগোচ্ছে, তার পায়ের নিচে মাটি গলে যাচ্ছে যেন। মকবুলের শ্বাস আটকে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীরের প্রতিটি রন্ধ্রে ব্যথা ঢুকছে, কিন্তু তার চিৎকার বের হচ্ছে না, শুধু চোখে আতঙ্কের ছায়া। যুবক মকবুলের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে মুখে অদ্ভুত এক হাসি ফোটালো, যেমন সে যন্ত্রের মতো কোনো কাজ করছে। মকবুল বারবার নিঃশ্বাস ফেলছে, শ্বাস নিতে পারছে না, তার হৃদয় টান টান হয়ে গেছে। যুবক মকবুলের ঠোঁট সেলাই করতে শুরু করলো। এক এক করে সুই আর সুতোর ফুটো যেন মকবুলের চিৎকার চেপে ধরছে। প্রতিটা সেলাইয়ের সাথে রক্ত বেয়ে পড়ছে, আর যুবক হাসছে, যেন কোনো অদ্ভুত শান্তি অনুভব করছে সে। মকবুলের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে, পারে না। সে জানে এখানে কেউ নেই যে তাকে বাঁচাবে। তার গোঙানি আর কষ্ট শুধু খালি বাতাসে হারিয়ে যাচ্ছে। নে মকবুল, এবার আরো ভালো করে চেঁচা। ওই মেয়েটা, মানে নয়নাও নিশ্চয় তোর হাত থেকে বাঁচার জন্য এভাবে চিল্লিয়েছিল। হ্যাঁ, এইভাবে চিৎকার করেছিল। প্রতিটা মেয়ে তার সম্মান রক্ষা করতে চেঁচায়, দর্শকদের কাছে অনুনয় বিনয় করে, কিন্তু তোরা তো শুনিস না। তোদের কামনা বাসনা তুঙ্গে থাকে তখন। মকবুলের মুখ দিয়ে শুধুমাত্র শব্দ বের হচ্ছে, তার কণ্ঠে কোনো শক্তি নেই, যেন সে নিজে যন্ত্রণা সহ্য করতে না পেরে কেবল ভয় ও অবিশ্বাসের মাঝে আটকে গেছে। মরার আগে সে যেন নরক যন্ত্রণা সহ্য করছে, যেন তার আত্মা বের হয়ে যাচ্ছে, কিন্তু শরীর রয়ে যাচ্ছে। তার শরীর থেকে প্রতিটি ক্ষণ যন্ত্রণার মতো বেরিয়ে আসছে। যুবক পায়চারি করতে শুরু করে, তার পা মাটি ছিঁড়ে যাচ্ছে যেন। পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে সিগারেট ধরায়। ধোয়ার পর ধোঁয়া বের হতে থাকে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার সিহয়তে স্পষ্ট, যেন এক ভয়ঙ্কর দৈত্য। যুবক ধোঁয়া ছাড়তে ছাড়তে ঠান্ডা গলায় বলে, এখনই মরতে চাস মকবুল, নাকি এভাবে থাকতে চাস কয়েক ঘন্টা তোর সমস্ত যন্ত্রণার সাথে? মকবুল তার অসহায় অবস্থায় কেবল মাথা নাড়ে, তার চোখে কেবল হতাশা এবং আক্ষেপ। সে নিজেকে এই মুহূর্তে মরতে চাইছে, এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে মুক্তি চায়। কিন্তু যুবক তার মনে ভয়ঙ্কর কিছু ভাবনায় মগ্ন থাকে, যেন সে মকবুলকে আরও টেনেও নিয়ে যেতে চায়। সকাল হয়েছে। ঢাকা শহরে পহেলা বৈশাখের প্রথম রোদ যেন নতুন জীবনের সংকেত দিচ্ছে আজ। আকাশে নীল বর্ণ হয়ে উঠেছে কিছুটা ম্লান, আর সূর্যের আলো ঢাকা এসে পড়েছে। মৃদু গরমের মধ্যে শীতলতার এক অদ্ভুত মিশ্রণ। রাস্তার ধারে পত্রিকা বিক্রেতারা তড়িঘড়ি পত্রিকা বিক্রি করছে, আর বিভিন্ন জায়গা থেকে বৈশাখী মেলায় যাত্রার শব্দ শোনা যাচ্ছে। শহরের ব্যস্ততা আজও কম নয়, তবে বৈশাখের দিনটায় যেন একটু অন্যরকম রঙে আঁকা থাকে সবকিছু। সকালের বাতাসে হালকা সরিষার গন্ধ, আর মানুষজন নিজেদের নববর্ষের সাজে কিছুটা উল্লাসিত হয়ে বেরিয়ে আসে। এই সময় ঢাকা শহরের সড়কগুলো কেবল যানজটে আটকা পড়া নয়, আনন্দের মিশ্রণে পূর্ণ। গাছের পাতাগুলো সূর্যের আলোয় চকচক করছে, আর দূরে কোথাও মিষ্টির দোকানের গন্ধ এসে মনের মধ্যে আনন্দ জাগিয়ে তোলে। আজ পহেলা বৈশাখ, ঢাকার ভেতর যেন নতুন কোনো রকমের আঙিনায় ঢুকেছে, যেখানে কিছুটা শান্তি আর আনন্দ মিশে গেছে শহরের গতিশীলতায়। চোখ মেলে তাকাতেই আরিশকে দেখে আটকে উঠল ওরা। এখনো তার হাত দুটো বাঁধা, আরিশ বুকের ওপর শোয়া, চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে ওর। ওরা শরীর হাত ব্যথা হয়ে গেছে। আরিশকে ডাকবে কিনা বুঝতে পারছে না। তার ছেঁড়া মানুষ, যদি রেগে যায়। ওরা শুকনো ঢোক গিলে আশেপাশে নজর বোলাতে লাগলো। এতক্ষণে ওরা নরণচরণে আরিশেরও ঘুম ভেঙে গেছে। ঘুম ঘুম চোখে ওরার দিকে তাকিয়ে মুচকি হাসল সে। ওরা চুপ করে আছে, হাসবে নাকি হাসবে না তাও বুঝতে পারছে না। গতকাল যা করেছিল সে, তাতে আরিশ যে কিছু করেনি সেটা ভাবলেও অবাক হয় ওরা। হয়তো নয়নার ব্যাপারটার জন্যই এই ছাড় পেয়েছে ওরা।
গুড মর্নিং হামিংবার্ড। মর্নিং। ঘুম কেমন হয়েছে? জি ভালো। আরিশ শোয়া থেকে উঠে বসল। অরার হাতের দিকে তাকিয়ে বলল। আর পালাতে চাইবে কখনো? অরা ভয়ে শুকনো ঢোক গিলে বলে। না আর হবে না। আরিশ বিছানা থেকে উঠে ধীর গতিতে ওয়ার্ড্রবের দিকে এগুলো। অরা তার প্রতিটি নড়াচড়ায় চোখ রেখেছিল। কিছুই বলল না, তবে মনে মনে আশা করছিল হাত খুলে দিবে এখন। হয়তো কিছুটা মুক্তি মিলবে, কিন্তু আরিশ কিছু বলল না, কিছু করল না। তার হাত না খুলে শুধু এগিয়ে চলল। অরা আসা শব্দে শ্বাস পেল। মনে একদম বন্ধ হয়ে আসা অনুভূতি। তাহলে কি সারাদিন এভাবেই পড়ে থাকতে হবে? একে একে সমস্ত আশার কাঠামো ভেঙে পড়ল। আর সে নির্বিকার আচরণে যেন কিছু একটা ছিঁড়ে গেল অরার ভেতরে। তার শরীরে এক অজানা অসহ্যতা ভর করল, যেন সে কোনো বন্দী, কোনো অদৃশ্য শেকলে বাঁধা। অরার হৃদয়ে জড়িয়ে থাকা ক্ষোভ, হতাশা আর একাকিত্ব তাকে শ্বাস নিতে দিচ্ছে না। সে অনুভব করছে সময় যেন থমকে গেছে, আর সে এক জায়গায় আটকে গেছে, কোনো পরিণতি না পেয়ে। হবার সুযোগও পাবে না। ফ্রিজে আইসক্রিম রাখা আছে, খেয়ে নিও। আর তালহাট থেকে দূরে থাকবে। অরার দিকে এগোতে এগোতে বলল আরিশ। কাঁধে তোয়ালে তার। অরার বাঁধন খুলে দিচ্ছে। আইসক্রিমের কথা শুনে একটু অবাক হলো অরা। এত কিছুর মধ্যেও আইসক্রিম নিয়ে এসেছে লোকটা। ঠিক আছে। একটু থেমে আবারও বলল সে। একটা কথা ছিল। আরিশ ওয়াশরুমের দিকে যাচ্ছিল। অরার কথায় দাঁড়ালো, এগিয়ে এলো বিছানার দিকে। কি? নয়নাকে দেখতে চাই একবার। ভিডিও কল করে নাও। দীর্ঘশ্বাস ছাড়লো অরা। মাথা নিচু করে নিচু স্বরে বলল। আপনার কি মনে হয় না ওর সাথে দেখা করা উচিত আমার? আরিশ কথা বলতে বলতে কোনো অনুমতি না নিয়ে অরার গলায় চুমু খেলো। অরা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না, কেবল বাচ্চাদের মতো চুপচাপ তাকিয়ে থাকলো, যেন সে পুরোপুরি অবশ হয়ে গেছে। আরিশ নিজের কাজ সেরে সোজা ওয়াশরুমে ঢুকে গেল, দরজা আটকে দিল। এতক্ষণে অরার শরীর যেন জমে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে। বেচারা অরা গতকাল কি ভুলটাই না করেছে সেটাই ভাবছে এখন। এর থেকে পালিয়ে বাবার বাড়ি নয়, অন্য কোথাও যেতে হবে। নয়তো যতবার পালাবে ততবারই ধরা পড়ে যাবে, সাথে শাস্তিও ভোগ করতে হবে। অরা সোজা হয়ে বসে, বিছানা ছেড়ে উঠে কয়েক পা হাঁটে। শরীর ব্যথা হয়ে গেছে। নিজেকে খাঁচায় বন্দি পাখির থেকেও অসহায় মনে হচ্ছে অরার। পালাতে হবে, অনেক দূরে চলে যাবে সে। এমন মানুষের সাথে একসাথে থাকা যায় না, কখনো না। খুব তো গেলে শপিং করতে, কই একটাও নতুন পোশাক তো দেখলাম না। ডাইনিং রুমে আসতেই সাবিহার প্রশ্নের সম্মুখীন হতে হলো অরাকে। আরিশ একটু আগে বেরিয়ে গেছে, অরা ফ্রেশ হয়ে নাস্তা করতে এসেছে সবে। তামান্না খাবার পরিবেশন করছে। তাসলিমা খাতুন তালহার সাথে কি সব জায়গা জমি নিয়ে আলোচনা করছেন। অনলাইনে অর্ডার করে নেব। অরা সংক্ষিপ্ত উত্তর। খেতে বসেছে সে। নেহাত আরিশের আত্মীয় বলে সেদিন চুপ করেছিল অরা, কিন্তু আরিশ যখন বলেছে তার আত্মীয় স্বজনের মন রক্ষা করার কোনো প্রয়োজন নেই তার, তখন থেকেই সাবিহার করা অপমানে জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে ওরা। সাবিহার দৃষ্টিতেই আরিশের প্রতি তার অনুভূতি, ভালো লাগা বোঝা যায়। এই কদিনে ওরা বেশ বুঝতে পেরেছে সেটা। শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। কি আছে তোমার যা দিয়ে আরিশকে মুগ্ধ করতে পারবে? যেমন ফিগার তেমন সাজগুজ। বোরিং। সাবিহার অসভ্যতায় তামান্নার মেজাজ খারাপ লাগছে। মাঝে মধ্যে ইচ্ছে করে এই মেয়েকে ঠাটিয়ে থাপ্পড় মারতে। ওরা মুচকি হাসলো। সাবিহা অবাক হলো তাতে। সে কি হাসার মতো কিছু বলেছে? উল্টো অপমানে খাওয়া বন্ধ করা উচিত ছিল ওরার, এটাই মনে হচ্ছে সাবিহার। এই ফিগার আর সাজগোজি আপনার ভাই ফিদা আমার উপর। ভাই হয় আপনার, কিভাবে বলি বলুন তো? লোকটা একদম পাগল করে ছাড়ে আমায়। সাবিহার কপালে ভাঁজ পড়েছে। বোবার মুখে দেখি আজ কথা ফুটেছে। এতদিন তো মিনমিনে বেড়াল ছিল মেয়েটা। অসভ্য, বয়সে এতটুকু অথচ কি সব ভাষা। আপনিই বললেন ফিগার সাজগোজ মুগ্ধ হওয়ার কথা। সেসব যদি অসভ্যতা না হয় তবে আমার কথাও অসভ্যতা হবে না আপু। সাবিহা খাওয়া ছেড়ে উঠে গেল। রাগে শরীর জ্বলছে তার। আরিশের সামনেই এমন ভালো নাটক করে মেয়েটা, অথচ কি চ্যাটাং চ্যাটাং কথা তার। কিরে সাবিহা, এভাবে হনহনিয়ে যাচ্ছিস কেন? সাবিহাকে ওভাবে চলে যেতে দেখে তাসলিমা খাতুন ডাকলেন, কিন্তু সাবিহা সোজা নিজের ঘরের দিকে এগোলো। ব্রেকফাস্ট শেষে নিজের ঘরে এসে মায়ের নাম্বারে কল দিল ওরা। বোনের সাথে কথা বলতে হবে। হ্যালো মা, নয়না কেমন আছে? নয়না ঠিক আছে ওরা, কিন্তু একটা ঘটনা ঘটেছে। ওরা চিন্তিত স্বরে শুধায়। কি হয়েছে? মকবুলকে খুন করা হয়েছে।
কি? কে করলো? তা তো জানি না। সকাল হলে স্থানীয় লোকের নজরে আসে বিষয়টা। খুব বাজেভাবে খুন হয়ে করা হয়েছে তাকে। পায়ের নখ তুলে ফেলা হয়েছে, ঠোঁট সেলাই করে হাত পা থেতলে দেওয়া আর আর কি মা? বিশেষ অঙ্গে সূচ ফোটানো হয়েছে। ওরা চমকায়। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো ওরা। রোকসানা মল্লিক ভীত কণ্ঠে বললেন, ভয় পাস না, কাজটা যেই করুক একদম ঠিক করেছে। পুলিশ বলাবলি করছিল কোনো সিরিয়াল কিলারের কাজ এটা। মা, আমি পরে কথা বলবো। বোনের খেয়াল রেখো। ওরার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল আর ওরাও একদম অবচেতন হয়ে বসে পড়ল। তার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমে উঠেছে, যেন দুশ্চিন্তার ভয় একত্রে তাকে গ্রাস করেছে। যে যাই বলুক, ওরা জানে এই সবই আরিশের কাজ। গতকাল যেভাবে আরিশ রেগেছিল, তাতে এসব করা তার জন্য একেবারেই তুচ্ছ ব্যাপার। ওরার মনের মধ্যে সন্দেহের মেঘ আরো ঘন হয়ে আসে। নিশ্চয় সে লোক দিয়ে এসব করিয়েছে, কারণ আরিশ তো সারা রাত ওরার সাথেই ছিল। কোথাও তার শরীরের গতিবিধি ছিল না, এক মুহূর্তের জন্য আলাদা হয়নি। ভাবি, কি হয়েছে আপনার? এভাবে মেঝেতে বসে আছেন কেন? রুমে ঢুকেই অরার এমন অবস্থায় বসে থাকতে দেখে থমকে গেল তামান্না। সাধারণত এই ঘরে সে ঢুকতো না কখনো, কিন্তু আজ আরিশ বাসায় নেই, তাই সংকোচটাও নেই তেমন। তামান্নার হঠাৎ প্রবেশে ভেঙে গেল অরার ভাবনার সুতো। মেয়েটার শরীর ঘেমে একেবারে ভিজে গেছে। ভয়, উদ্বেগ আর মানসিক চাপ সব মিলিয়ে এক অসহ্য অবস্থা। পাগলের সঙ্গে হয়তো সংসার করা যায়, কিন্তু একজন সাইকোপ্যাথ, একজন খুনির সঙ্গে? ভাবি, হ্যাঁ তামান আপু, বলুন, কিছু দরকার? আমার দরকার নেই কিছু, কিন্তু আপনার কি হয়েছে? এমন করে মেঝেতে বসে আছেন কেন? আর এমন অদ্ভুতভাবে কথা বলছেন? অরা ধীরে ওড়নায় চোখ মুখ মুছে একচিলতে হাসি দিল, বলল, না তো, কিছু হয়নি আমার। তাই নাকি? না হইলেই ভালো। দুপুরের রান্নার জন্য কি কি করব একটু বলে দিন। যা খুশি করো তুমি। দরকার হলে চাচির সঙ্গে পরামর্শ করে নিও। আমি একটু বাইরে যাব। মেঝে থেকে উঠে দাঁড়ালো অরা। তার চেহারা স্পষ্ট বিভ্রান্তির ছাপ। তামান্না ঠিকই বুঝে ফেলল অরার কিছু একটা হয়েছে, এবং সেটা মোটেও ছোটখাটো কিছু নয়। কোথায় যাবেন? ভাইয়া তো এখনো ফেরেনি। একা যাবেন? নিজের কাজ করো তুমি। তোমার ভাইয়ের অনুমতি ছাড়া আমি বাইরে যেতে পারবো না, এমন কোনো ফতোয়া জারি হয়েছে কি? তামান্না মাথা নিচু করে ফেলল। এবার আর কোনো সন্দেহ রইল না, অরা পালাতে চাইছে। এবং কেন পালাতে চাইছে সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। কোন মেয়েই বা এসব সহ্য করতে পারে? না ভাবি, আপনি যান, সাবধানে যাবেন। ওকে তামান আপু। তামান্না চলে যেতে অরা লম্বা নিঃশ্বাস ফেলে ঘরের বাইরে পা দিল। জীবন তাকে কোথায় নিয়ে যায় এটা এবার দেখার পালা। ঝিম ধরা দুপুর, কাছে জানালার ওপারে মেঘলা আকাশ, গাছে গাছে হালকা বাতাসের খেলা। শহরের কোলাহল যেন একটুখানি থেমে আছে, চারপাশে একটা মিষ্টি নিস্তব্ধতা। এই নিস্তব্ধ দুপুরে একটি আধুনিক অফিস বিল্ডিং এর 6 তলায় এক কাচ ঘেরা কেবিনে মুখোমুখি বসে আছে দুই পুরনো বন্ধু, আরিশ ও মেহরাব। পুরো নাম মেহরাব চৌধুরী, পেশায় একজন ইঞ্জিনিয়ার। আরিশের বাল্য বন্ধু সে। আরিশ আজও প্রতিদিনের মতোই গাঢ় কালো শার্ট আর প্যান্ট পরেছে সে। কবজিতে একটা সাদা ডায়ালের ঘড়ি, আর পায়ের নিচে চকচকে কালো বুট। কালো যেন ওর অভ্যেস, অথবা শোকের প্রতীক, মনের গভীরের শোককে শরীরে ধারণ করে রাখা, কিংবা অন্য কিছু। আর তার সামনে বসা মেহরাব চৌধুরী, পেশায় একজন ইঞ্জিনিয়ার, বয়সে সমান হলেও চেহারায় একটু বেশি প্রাণবন্ত। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখে নরম শৈথিল্য। এমন এক ছেলে মানুষই মায়া আছে, যার পাশে দাঁড়ালে অনেক কিছু বলা সহজ মনে হয়। চোখে রিমলেস চশমা, হালকা নীল শার্টের ওপর স্লিভ গুটিয়ে রেখেছে, সঙ্গে সাদা প্যান্ট আর বাদামি লোফার। গলার স্বরে একটা স্থির শান্তি থাকে সবসময়, আর মুখে মৃদু হাসি। দুজনের মাঝে টেবিলে রাখা এক কাপ করে কফি, কিন্তু কেউই ছুঁয়ে দেখেনি তা। পড়ার আশেপাশে থাকলে আমার কেমন একটা শান্তি শান্তি লাগে। মনে হয় জগতের যাবতীয় অশান্তি ভুলে গেছি আমি। এটা কেন হয় তুই জানিস? আরিশের কণ্ঠে ছিল এক রাস অব্যক্ত অনুভূতির ছায়া, যেন দুপুরের ওই নরম রোদটাও থমকে গিয়ে শোনার চেষ্টা করছে তার মনের কথা। মুচকি হাসলো মেহরাব। ছোটবেলা থেকেই চেনে ওকে।
একসাথে বড় হওয়া, একসাথে স্কুল, কলেজ, খেলাধুলা, ঝগড়া আলাপ সবই। তাই বন্ধুর মনের খুঁটিনাটি বুঝে ফেলতে তার সময় লাগলো না। মানুষ তার কাছে শান্তি পায় যাকে সে ভালোবাসে। ভালোবাসার মানুষের সংস্পর্শে গেলে মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট উবে গেছে। সময় থেমে যায়, হৃদস্পন্দন অদ্ভুতভাবে বেড়ে যায়। ভাবিকে ভালোবেসে ফেলেছিস তুই আরিশ? মেহরাবের কথায় থমকে গেল আরিশ। ভালোবাসা? সে কি সত্যি ভালোবাসে অরাকে? এক মুহূর্তে যেন সবকিছু ধাঁধার মতো লাগলো তার কাছে। নিজের এলোমেলো অনুভূতির জট খুলতে না পেরে বন্ধুর সাথে শেয়ার করছিল, কিন্তু এমন স্পষ্ট উত্তর পাওয়ার জন্য প্রস্তুত ছিল না সে। অবাক চোখে মেহরাবের দিকে তাকিয়ে রইল আরিশ। দুপুরের আলো একটু একটু করে কেবিনের জানালায় ঢুকে পড়ছে, যেন তার মনের গহীনেও আলোর রেখা ফেলতে চায়। ভালোবাসা? আরিশের গলায় ধরা পড়ে হালকা কাঁপুনি। ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই মেহেরাব। আমার পক্ষে ওরাকে ভালোবাসা সম্ভব? কখনো না, সম্ভব না এটা। মেহরাব শান্ত গলায় বলল, ভালোবাসা কখনো হিসাব মেনে চলে না আরিশ। এটা যুক্তি বোঝে না, সময়ও মানে না। কোনো এক মুহূর্তে কারো পাশে দাঁড়িয়ে হঠাৎই মনে হয় এই মানুষটা না থাকলে কিছুই ঠিকঠাক চলবে না। তার হাসি, তার চোখের রোদমাখা নবিকেল সবকিছুই তখন নিজের জীবনের প্রয়োজন হয়ে দাঁড়ায়। তুই ওরার প্রতি যা অনুভব করিস সেটা ভালোবাসা। নিজের স্ত্রীকে ভালোবাসা তো অস্বাভাবিক কিছু নয় আরিশ। বিয়েটা যেভাবে করিস না কেন, থাকিস তো একসাথেই। আরিশ চুপ করে গেল। হঠাৎই বাইরে মৃদু বৃষ্টি নেমে এলো। জানালার কাছ বেয়ে ফোটার মতো যেন তার নিজেরই অনুভূতিগুলো গড়িয়ে পড়তে লাগলো। একসাথে থাকি বলেই হয়তো ভালো লাগা তৈরি হয়েছে মেহেরাব, এর চেয়ে বেশি কিছু না। তুই নিজের মনকে জিজ্ঞেস করিস, সব উত্তর পেয়ে যাবে আরিশ। দেখ, জীবন এক জায়গায় থেমে থাকে না। অতীতে তোর মা মা নয়, ভদ্র মহিলা বল। হঠাৎ করে আরিশের চোখে মুখে অদ্ভুত এক পরিবর্তন এলো। চোখের পাতার নিচে টান পড়ে গেল, কপালের শিরাগুলো রীতিমতো ফুঁসে উঠল। মেহরাব জানে এই সময় ওর বন্ধুর সাথে তর্কে যাওয়া বিপজ্জনক, তবুও দীর্ঘশ্বাস ফেলল সে। এই অসুস্থ আরিশকে সে আর কদিন দেখবে? ছোটবেলায় নিজের মায়ের হাতে নির্যাতনের শিকার হয়েছিল আরিশ। সেই নারীর পরকীয়া, বাবাকে ছেড়ে চলে যাওয়া, প্রতিনিয়ত মানসিক শারীরিক অত্যাচার সবকিছু এক বিশ্রী ছায়ার মতো জমে আছে ওর মনের গভীরে। ফলে মা শব্দটাই তার কাছে এক ভয়ানক ট্রিগার হয়ে দাঁড়িয়েছে। কোনো মমতা নয়, বরং ঘৃণা, তীব্র বিদ্বেষ জড়িয়ে আছে সে শব্দে। সরি আরিশ, আমি শুধু বলতে চাচ্ছি, তোর জন্মদায়িনী মা খারাপ ছিলেন বলে পৃথিবীর বাকি মায়েরা, নারীরা খারাপ না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমনি পৃথিবীর মানুষগুলোও একরকম না। আমি জানি তুই ভেতরে ভেতরে খুব সেন্সিটিভ, কিন্তু সেই সংবেদনশীলতাই তো আজ ক্ষত বিক্ষত হয়ে গেছে। তোর চিকিৎসার দরকার আরিশ। প্লিজ এবার অন্তত একটা সাইকিয়াট্রিস্টের কাছে যা। ওরা ভাবে কে তোকে নিয়ে একটা স্বাভাবিক জীবন কাটানোর অধিকার নেই। এক মুহূর্তে নীরবতা, তারপর ঠান্ডা অথচ বিষাক্ত গলায় বলল আরিশ, তোকে কতবার বলবো মেহেরাব, আমি সুস্থ, পুরোপুরি সুস্থ। যেচে পড়ে আমাকে পাগল প্রমাণ করতে আসবি না। তার চোখে এক ধরনের আগুন, অপরাধবোধ আর রাগের মিশ্র ছায়া। মেহরাব তাকিয়ে রইল বন্ধুর সেই চিরচেনা ভাঙা মানুষটার দিকে। এই মানুষটা কারো ওপর ভরসা করতে শিখেনি ভালোবাসা নিতে, শুধু ধরে রাখতে চায়, টেনে রাখতে চায়, জোর করে, যেভাবেই হোক। অরার প্রতি ওর ভালোবাসাও সেই জোর করে আঁকড়ে ধরা ভালোবাসা, যেখানে স্বাধীনতা নেই, শুধু দাবি আছে। মেহরাবের গলা ভার হয়ে এলো। কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না সে। রোগী যদি নিজেই স্বীকার না করে যে সে অসুস্থ, তবে তাকে আর কেউই আরোগ্য দিতে পারে না। আরিশ তো শুধু একজন ভাঙা মানুষ না, সে এক বিস্ফোরণ, যে নিজেকেও পোড়ায় আর আশেপাশের মানুষকেও। ফোনের রিংটনে হঠাৎ ওঠা শব্দে চমকে উঠল আরিশ। ঝিমধরা দুপুরে এই শব্দটা যেন একটা তীক্ষ্ণ ছুরি হয়ে কেটে গেল ঘরের নিস্তব্ধতা। মেহরাব হালকা হেসে বলল, কোনো জরুরি কল মেবি? কথা বলো, আমি বিরক্ত করব না। আরিশ মাথা নাড়িয়ে ধীরে টেবিলের ওপর রাখা ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে নাম দেখে থমকে গেল সে। দেলোয়ার ভাই, দেলোয়ার খানবাড়ির গেট দারোয়ানের মধ্যে একজন সে। আরিশ কল রিসিভ করলো সে। হ্যালো, বলুন দেলোয়ার ভাই, কি হয়েছে হঠাৎ? ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে দেলোয়ার গলাটা একটু নিচু করে বলল, স্যার,
ওরা ভাবি। কথাটা মাঝপথেই থেমে গেল। অরা নাম শুনে আরিশ যেন পলকে বদলে গেল, চোখে অস্বাভাবিক আলো, কণ্ঠে ছায়া নামলো তীব্র উত্তেজনার। কি হয়েছে ওর? বলুন, কোথায় ওরা? ভাবি বাসা থেকে বেরিয়ে গেছেন স্যার। এক ছেলে দেখলাম গাড়ি নিয়ে এসেছিল, কথাবার্তা শুনে কি বুঝলেন? রাগে দপদপ করতে লাগলো আরিশের শরীর, গলার স্বর কাঁপছিল, ঠিক যেন এক থমকে রাখা বিস্ফোরণ অপেক্ষা করছে ফাটার জন্য। এই কথাটুকুই যথেষ্ট ছিল। আরিশ কানে ফোন ধরে থাকা অবস্থায় সেটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। থেমে থাকা নিস্তব্ধতাকে এবার শব্দ করে ছিন্ন ভিন্ন করে দিল তার আচরণ। ফোনটা টুকরো হয়নি, তবে ফ্লোরে পড়তে একটা ঠাস শব্দে কাঁপলো কেবিনের বাতাস। মেহরাব আঁতকে উঠে বলল, আরিশ, কি হয়েছে? ভাবি ঠিক তো আছেন? কোনো জবাব দিল না আরিশ। গম্ভীর ভয়ঙ্কর চেহারা নিয়ে সে দাঁড়িয়ে পড়ল চেয়ার থেকে। চোখ দুটো লালচে হয়ে উঠেছে, যেন তাতে রক্ত জমে আছে। সে আমাকে ঠিক থাকতে দিচ্ছে না মেহেরাব, আমার মাথায় সব গুলিয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে এখনই। আরিশ, দয়া করে শান্ত হয়ে। কিন্তু মেহরাব আর কিছু বলার আগে আরিশ কেবিনের দরজা ঠেলে দ্রুত বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল মেহরাব, তার চোখে দুশ্চিন্তার ছায়া, ঠোঁটে আটকে থাকা একটা দীর্ঘশ্বাস। মকবুলের লাশ পুলিশ তুলে নিয়ে গেছে দুপুরের দিকে। নয়নাদের বাড়ির পেছনে সে পরিত্যক্ত মাঠটা এখন ঘিরে রেখেছে হলুদ টেপ, মানুষের কৌতূহলী ভিড়, আর থেমে থেমে শোনা যাচ্ছে ফিসফাস। লালচে মাটির ওপর এখনো শুকিয়ে যাওয়া রক্তের ছোপ, তার চারপাশে ঘাসে কয়েকটা চাপা দাগ, কিন্তু যেভাবে একটা মৃতদেহ ওজন নিয়ে পড়ে থাকে তেমন ভারী ছাপ নেই, যেন কারো হাতে টেনে এনে সাবধানে নামিয়ে রাখা হয়েছে। ইন্সপেক্টর রুহুল আমিন শহরের অপরাধ তদন্ত বিভাগের তীক্ষ্ণ নজরওয়ালা অফিসার। সিগারেট জ্বালাতে জ্বালাতে চারপাশ দেখে বললেন, ধর্ষণের চেষ্টার পর মকবুলকে বেঁধে ফেলে রাখা এবং শেষে এমনভাবে খুন। ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর নওরোজ হোসেন নিচু হয়ে মাটি স্পর্শ করলেন। হাতের গ্লাভসে সামান্য শুকনো কাদা লেগে গেল। রুহুল ভাই, তিনি ধীরে বললেন, মকবুলের শরীরে রিগার মর্টিসের যে অবস্থা তাতে ধরে নেওয়া যায় মৃত্যু হয়েছে প্রায় 12 থেকে 14 ঘন্টা আগে। সময়টা মিলে যাচ্ছে। এটা সম্ভবত রাত 2টোর দিকে খুন হয়েছে। রুহুল ভ্রুকুচকে তাকায়। মাঠ থেকে মকবুলকে নিয়ে যাওয়ার ঠিক ওই সময় কেউ কিছু দেখেনি। ক্যামেরা এসআই তুহিন রহমান, সদ্য পদোন্নতি পাওয়া কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন তরুণ অফিসার, তখনই একটা কাগজ বাড়িয়ে দেয়। স্যার, কাছের যে গুদামঘরের সামনে রাস্তার ক্যামেরা আছে সেটা খারাপ ছিল 4 দিন ধরে। রুহুল শ্বাস ফেলে। নওরোজ আবার বলেন, আরও খেয়াল করার মতো বিষয়, মৃতদেহের তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটাই, এমনকি শরীরের নিচের দিকটাও একটু বেশি ঠান্ডা ছিল। এটা হয় তখন যখন লাশের নিচে কোনো ঠান্ডা জায়গায় কিছুক্ষণ পড়ে থাকে, সিমেন্টের মেঝো বা স্টেশন ফ্লোরে। মাঠের মাটি তো এমন নয়। তিনি থেমে গিয়ে ঘাসের ছায়ার মতো লম্বা দাগ দেখান। এটা টানার দাগ। ধরে কাউকে মৃতদেহের একটা বাস্তব ভরে এনেছে গাড়িতে, তারপর এখানে নামিয়েছে। রুহুল এবার কড়া স্বরে বলেন, তাহলে খুন হয়েছে অন্য কোথাও, দেহ নিয়ে এসে এখানে ফেলে গেছে, তাও সাবধানে যেন মনে হয় এটাই ঘটনার স্থান। তুহিন প্রশ্ন করল, স্যার, তাহলে এটা কষ্ট করে আবার এখানে ফেলে গেল কেন? কাউকে ধোঁকা দেওয়ার জন্য? নওরোজ একটু হেসে বলেন, হয়তো খুনি চায় আমরা ভুল জায়গা খুঁজি। তাহলে কি সত্যি এটা সিরিয়াল কিলিং? স্যার, খুনের ধরন তো আগের খুনটার মতোই। সোলাইন মলিকের পরিবারের লোকজন ওপর থেকেও সন্দেহ কমছে না। তুহিন কিংবা আরসির খান, না কিংবা অন্য কেউ, বুঝতে পারছে না। এটুকু বলে নওরোজ চুপ হয়ে গেলেন। 3 জনের মনেই অনেক প্রশ্ন। শহরে 2 জায়গায় পরপর দুটো একই রকম খুন কি আদৌ কাকতালীয় নাকি পরিকল্পিত খুন? ডুপ্লেক্স বাড়িটির সামনে এসে গাড়ি থামালো আকাশ। গাড়ির পাশের সিটে বসে আছে ওরা। চোখে মুখে ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা, সবকিছু একসঙ্গে মিশে এক অদ্ভুত চাপা অস্থিরতা তৈরি করেছে। তার নিঃশ্বাসগুলো যেন বুকের ভেতর আটকে আছে। আকাশ এক চিলতে হাসি নিয়ে গাড়ি থেকে নেমে ওরার পাশের দরজাটা খুলে দিল। বের হয়ে আসুন মেম সাহেব, মিষ্টি কণ্ঠে বলল সে। আমার ছোট্ট কুটিরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আকাশের এমন মধুর আচরণে মুহূর্তের জন্য হলেও ঠোঁটের কোণে একটুখানি হাসির রেখা ফুটে উঠল ওরার।
কিন্তু সেই হাসি ছিল ক্ষণিকের রোদ্দুর, ম্লান, কাপা। আকাশ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। অরার হাত ধরে তাকে গাড়ি থেকে নামাতে চায়। সেই বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকিয়ে কিছুটা থমকে গেল অরা। মনে হলো যদি আরিশ কোনোভাবে দেখে ফেলে। সেই চিন্তায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, গলা শুকিয়ে এলো। আকাশের চোখে কৌতূহল, মেয়েটার মুখে এমন ভয়ার্ত ছায়া কেন? আতঙ্কের গভীরতা আকাশের অভিজ্ঞ চোখে স্পষ্ট। তবুও সে কিছুই জিজ্ঞেস করলো না। অরা তাকে কিছুই বলেনি, কেবল ফোন করে বলেছিল নিতে আসতে। আকাশও কোনো কারণ জিজ্ঞেস করেনি, কোনো প্রশ্ন ছাড়াই শুধু নির্ভরতায় গাড়ি নিয়ে চলে এসেছিল খানবাড়ির গেটের সামনে। আকাশ জানে অরা যদি চায় একদিন নিজেই সব বলবে, তাই সে অপেক্ষা করছে নিশ্চুপ ধৈর্যের সাথে। ওরা কি হয়েছে? এসো। আকাশের কণ্ঠে উদ্বেগের ছোঁয়া। চমকে উঠে হুঁশ ফিরে অরা। চারপাশটা যেন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়ার চেষ্টা করে। নিজের মনেই বারবার বলছে আরিশ এখন অনেক দূরে, সে কিছুতেই এখানে আসতে পারবে না, না পারবে না। এই নিজেকে বোঝানোর মধ্যে ধীরে ধীরে হাত বাড়িয়ে আকাশের হাতে নিজের হাত রাখলো অরা। আকাশ তার সেই কাপা হাতটা নরম করে ধরল। চোখে মুখে প্রশান্তির ছাপ, যেন বলতে চায় আমি আছি। হালকা একটা হাসি নিয়ে অরাকে গাড়ি থেকে নামিয়ে আনলো সে। মাটিতে পা রাখতেই অরা ধীরে ধীরে হাত সরিয়ে নিল। কোনো কথা না বলে চুপচাপ পাশে পাশে হাঁটতে লাগলো দুজন। নীরব দুপুরের ভেতর দিয়ে তারা এগিয়ে চলল ডুপ্লেক্স বাড়িটির সীমানার দিকে। দেলোয়ার ভাই, ওরা কার সঙ্গে গেছে? পরন্ত বিকেলের নরম আলোয় গেটের কাছে দাঁড়িয়ে আছে আরিশ। তার মুখ থমথমে, চোখে ঘোলা রাগের ছায়া, এলোমেলো চুল, অগোছালো পোশাক। অসাবধানে প্রমাণ দিচ্ছে দীর্ঘ সময় ধরে সে শুধু ছুটেই বেরিয়েছে। চোখে মুখে ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে আগুন। দুপুর থেকে শহরের সম্ভাব্য প্রতিটি জায়গা খুঁজেছে সে। অরার বাবার বাড়ি, বন্ধু বান্ধবদের বাসা, এমনকি কলেজ অবধি। তবুও কোথাও অরার কোনো হদিস পায়নি। যেন মেয়েটা এক নিমেষে হাওয়া হয়ে গেছে। শেষ অবধি হাল ছেড়ে খানভিলা ফিরেছে সে। ভেতরটা অজানা এক ভয় আর ক্রোধে ভরে আছে। আর এসে গেটের দারোয়ান দেলোয়ারকে চেপে ধরল। দেলোয়ার কিং কর্তব্য বিমূঢ়, ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আরিশের দিকে। আমি কিভাবে বলবো স্যার, কণ্ঠটা কাঁপছে তার। আমি তো জানি না উনি কার সঙ্গে গেছে, কেউ এলে নামও বলিনি। আমি তো শুধু গেট খুলছি। আরিশ দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করার চেষ্টা করছে, কিন্তু শরীর তার কাঁপছে রাগে। মনে পড়ল তামান্না। হ্যাঁ, সে নিশ্চয়ই কিছু জানে। সব সময় তো অরার ছায়ার মতো লেগে থাকে। আর কোনো কথা না বলে দেলোয়ারকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল আরিশ। দরজা খোলা ছিল। তালহা সদ্যই ফিরেছে বাসায়। আরিশকে এমন তেতে উঠে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে তালহার চোখে ভীষণ অবাক ভাব। ভাইয়া, কি হয়েছে? এনিথিং রং? কিন্তু কোনো উত্তর নেই। আরিশ কেবল কণ্ঠে বজ্র গর্জন এনে চিৎকার করে উঠল, তামান্না, তামান্না এদিকে আয় ফাস্ট। তালহা কেঁপে উঠল। ভাইয়ের এমন রূপ সে সচরাচর দেখে না। যতই রাগ হোক, তালহার সঙ্গে এমন তর্জন গর্জন কখনোই করেনি সে। ভেতরে ভেতরে একটা অজানা আশঙ্কা জন্ম নিচ্ছে তালহার বুকেও। আরিশের ডাক শুনে নিজের ঘর থেকে প্রায় দৌড়ে বসার ঘরে এলো তামান্না। চেহারায় আতঙ্ক, চোখে বিস্ময়। দরজার চৌকাঠেই দাঁড়িয়ে গেল কয়েক সেকেন্ড আরিশের হাতে ধরা পিস্তল দেখে। ওটা সে চেনে, আগেও দেখেছে। লাইসেন্সধারী অস্ত্র, সে জানে। তবু আজকের পরিস্থিতি একেবারে আলাদা। আজ সেই পিস্তলের হ্যান্ডেলে যেন জমে আছে ক্রোধের আগুন।
আরিশের মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। তামান্নার মুখ শুকিয়ে এলো, ঠোঁট কাঁপে, গলা দিয়ে শব্দ বেরোয় না। তবে কথা বলতেই হবে, নয়তো আরিশ আরো রাগান্বিত হয়ে যাবে নিশ্চিত। জি ভাইয়া। কণ্ঠটা খুব নিচু, যেন একটা বাতাসও তা ছিন্ন করে ফেলতে পারে। ওরা কোথায় গেছে? কার সঙ্গে? তামান্না একটু সরে যায়, চোখ বড় বড় হয়ে গেছে তার। কপাল বেয়ে নেমে আসা ঘামের ফোঁটাগুলো তার ভেতরের অস্থিরতায় জানান দিচ্ছে। কণ্ঠ রুদ্ধ, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আমি জানি না ভাইয়া, ভাবি শুধু বললেন একটু বের হবেন। আমি আমি কিছু জিজ্ঞেস করিনি। আরিশ সামনে পা বাড়ালো এক ধাপ। বাড়িতে সবাই থাকতেও ওরা এভাবে পালিয়ে গেল কিভাবে? তার চোখ দুটো ঠিক যেন শিকারীর চোখ, ভয় নয়, এবং অন্যদের মধ্যে ভয় ছড়িয়ে দিতে চায় যেন। সাবিহা চুপ করে দাঁড়িয়ে আছে এক কোণায়, ঠোঁট চেপে রেখেছে। ইচ্ছে করছে অনেক কিছু বলতে, ঝাড়ি দিতে, কিন্তু মুখ খোলেনি, অন্তত এখনো না। তালহা কেমন গুটিয়ে আছে, এতক্ষণে সবকিছু তার স্পষ্ট হয়ে গেছে, অন্তত অরার সিদ্ধান্তের ধরনটা। সোফায় বসে থাকা তাসলিমা খাতুন ঠোঁটে বাঁকা হাসি টেনে নিচু স্বরে নিজের মনেই বললেন, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন অন্তত সাবিয়ার সাথে আরিশের কিছু হওয়ার সম্ভাবনা আছে। তার মুখের সেই অতৃপ্ত আত্মতুষ্টি যেন ছায়ার মতো বসে আছে ঘরের প্রতিটি কোণে। তালহা এগিয়ে এসে গলা নরম করে বলল, ভাইয়া ভাইয়া শান্ত হও। দেলোয়ার ভাইকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে দেখো, ভাবি যে গাড়িতে গিয়েছেন কোনোভাবে গাড়ির নাম্বার দেখাচ্ছিল কিনা, সেই সূত্রে হয়তো। হঠাৎ করেই আরিশ থেমে গেল, ঠোঁটের কোণে এক চিলতে ঠান্ডা হাসি খেলল। তালহা চমকে গেল, এই অদ্ভুত হাসি সে চেনে না। আরিশ মনে মনেই কিছু হিসেব করছে। দেলোয়ার তো কিছু একটা বলতে চেয়েছিল, গাড়ির নাম্বারের কথা, কিন্তু তখন তার রাগের আগুনে কিছুই মুখ ফুটে বলতে পারেনি বেচারা। চোখ জোড়া হঠাৎই জ্বলে উঠল আরিশের। তালহা, দেলোয়ারকে ডেকে আনো এখনই। ঘরে মুহূর্তেই শীতল একটা চাপা স্রোত নেমে এলো, যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই খবরটা শুনেই যেন শরীরটায় হঠাৎ করে ঝাঁকুনি খেয়েছে রোকসানার। বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নয়নাও পাশেই বসে আছে, চোখে মুখে গভীর দুশ্চিন্তা। মেয়েটা যেন এক লহমায় বড় হয়ে গেছে। অফিস থেকে ফেরার পরপরই সোলাইমান মল্লিক সব শুনেছেন। রোকসানাকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছেন। তার কণ্ঠে ভরসা, শান্ত এক দৃঢ়তা। তুমি ভেঙে পড়ো না রোকসানা, দেখবে ওরা ঠিক ফিরে আসবে, আমি আছি না। একটা সত্যি কথা আছে, প্রকৃত সঙ্গী কেবল সুখে পাশে থাকে না, দুঃখের দুঃসময়েও ঢাল হয়ে দাঁড়ায়। সুলাইমান মল্লিক যেন সেই কথারই জীবন্ত উদাহরণ। বিয়ের আগ থেকে আজ পর্যন্ত রোকসানার সমস্ত উত্থান পতনে টানাপোড়েনে সুলাইমানই থেকেছেন তার ছায়াসঙ্গী হয়ে। কখনো হাতটা ধরে পাশে থেকেছেন, কখনো এক বাক্যে মনটা হালকা করে দিয়েছেন। এই মুহূর্তে যখন রোকসানার ভেতরটা তীব্র ভয় আর দুশ্চিন্তা ভেঙে পড়ছে, সুলাইমানের কণ্ঠই তার একমাত্র ভরসা। কি হয়েছে বলো তো ওরা? দুপুর থেকে কিছু খেলেও না। আকাশের কণ্ঠে নরম উদ্বেগ। ঘরটা নিঃশব্দ, কেবল হালকা বাতাসে পর্দা দুলছে। মুখোমুখি বসে আছে আকাশ আর অরা। আকাশের দৃষ্টি অরার দিকে নিবদ্ধ, আর অরার চোখে একরাশ ভয়, হতাশা আর অসহায়তা। আকাশ বাবার একমাত্র ছেলে, মাকে হারিয়েছে খুব ছোট বয়সে। মা হারানোর শোক কেবল বাবার ছায়াতলে এসে শান্ত হয়েছে কিছুটা। তখন থেকেই তাদের ছোট্ট সংসার, বাপ আর বেটা। সেই সংসারে আলো হয়ে কাজ করত লতা খালা। রান্না, ঘরের কাজ সবই তিনিই সামলান। অরার দিকে তাকিয়ে আকাশ আবার বলল, কিছু হয়নি বলছো, কিন্তু মুখটা দেখে তো তা মনে হয় না।
এত ভয় কিসের? তুমি কাঁপছো প্রায়। অরা মাথা নিচু করে রাখে চুপচাপ। আকাশ তার নীরবতা বুঝতে পারছে। শোনো, আমি জানি না তোমার স্বামীর সঙ্গে কি হয়েছিল, কি হচ্ছে এখনো, কিন্তু এটুকু বুঝতে পেরেছি তুমি সুখী নাও। তোমার চোখেই তো সেই কথা লেখা আছে। আকাশের কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। আবার দু চোখ ছলছল করছে। শব্দহীন কান্নার বুদবুদে যেন ভিজে আছে তার চোখের কণা। ঠোঁট কাঁপছে কিন্তু কথা বলতে পারছে না। কিভাবে বলবে? কিভাবে সে বলবে যে তার স্বামী আরিশ একজন খুনি, এক বিকৃত মানসিকতার সাইকো, যার প্রেম মানে দখল আর ভালোবাসা মানে শারীরিক নির্যাতন। প্রায় রাতে ঘুমের আগে একটাই রুটিন, বৈবাহিক ধর্ষণ। অরার শরীর মন কিছুই যেন তার নিজের ছিল না। এই সত্যি আকাশকে কিভাবে বলবে সে? আকাশ তার নির্জনতাকে বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলে, দেখো ওরা, আমরা তো বন্ধু, তাই না? বন্ধুত্বের মাঝে লুকোচুরি থাকার কথা নয়। আমি যদি তোমার কোনো কাজে আসি, তবেই তো বন্ধুত্বের মানে হয়। সে এক হাত বাড়িয়ে অরার মাথায় আলতো করে হাত রাখে। আশ্বাসের মতো স্নেহে চুলে হাত বলিয়ে দিতে দিতে বলে, রনি কল করেছিল, আরিশ নাকি সব জায়গায় তোলপাড় করে তোমার খোঁজে। এই কথায় যেন বিদ্যুৎ খেলে গেল অরার শরীরে। সে আচমকা নড়ে চড়ে বসে পড়ল। গলা শুকিয়ে এসেছে ভয়ে। যদি এখানে চলে আসে? তার চোখে আতঙ্ক ঝলসে ওঠে। আকাশ শান্ত গলায় বলে, আসলেও কিছু করতে পারবে না ওরা। তুমি চাইলে কেউ তোমাকে জোর করে কোথাও নিয়ে যেতে পারবে না। আমি আছি তোমার পাশে। অরা তাকিয়ে থাকে আকাশের চোখে। তার ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটে ওঠে, ছায়া আর কান্নায় মিশ্রিত। আরিশ নাকি জোর করবে না। তুমি জানো না উনি কেমন? অরার গলা যেন কান্না চাপা দেওয়ার চেষ্টায় রুদ্ধ। যেমনই হোক, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, তুমি বাবার বাড়ি গেলে কেমন হয়? বাই এনি চান্স তোমার হাজবেন্ডকে তারা সাপোর্ট করে? অরা ধীরে ধীরে মাথা নাড়ালো। একটাও শব্দ বেরোলো না ঠোঁট থেকে। তার চোখের পাতার নিচে লুকানো ভয় আকাশের চোখে স্পষ্ট। সে উঠে দাঁড়ালো। আকাশও উঠে দাঁড়িয়েছে। আকাশ, আমি এখানে থাকবো না। আমি চাই না তোমার সাথে কিছু হোক। আরিশ কেমন আচরণ করতে পারে তুমি জানো না? আকাশ তার কাঁধে হাত রাখলো। ধুর বোকা, ঝামেলা হবে কেন? রাগ করলে দুইটা কথা শুনিয়ে যাবে, এই তো। অরা কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তার দু পায়ে যেন শক্তি নেই আর। আকাশ তাকে বোঝাতে চায়, কিন্তু অরার দুঃস্বপ্নের বাস্তবতা সে কল্পনাও করতে পারে না। ঠিক তখনই বড়সড় একটা আওয়াজ। দুজনে একসাথে চমকে উঠল। বসার ঘর থেকে হলো আওয়াজটা। অরার গলা কাঁপছে, নিঃশ্বাস টানা টানা। আকাশ শান্ত গলায় বলল, ভয় পেও না, হয়তো লতা খালা কিছু ফেলে দিয়েছেন, চলো দেখে আসি। তারপর ওর হাতটা শক্ত করে ধরল। অরা কিছু বলল না, কেবল গলা শুকিয়ে গেছে। আকাশের সাথে ধীরে ধীরে পা ফেলল সে। তারা দুজনে করিডোর পেরিয়ে বসার ঘরের মুখে পৌঁছালো। দম আটকে আসা মুহূর্ত। সামনেই দাঁড়িয়ে আছে আরিশ, দেয়ালের পাশে এক ধাপ সামনে। তার চোখ দুটো তীব্র, অস্বাভাবিকভাবে স্থির, মাথা সামান্য নিচু, ঠোঁট সোজা রেখা। একটা ম্লান ভয়ার্ত নিঃশ্বাস যেন হাওয়ায় জমে আছে। অরার মুখ কেঁপে উঠল। হাতটা এখনো আকাশের হাতে, অথচ ও এতটাই হতবাক যে হাত সরিয়ে নিতে ভুলে গেছে। আকাশ থমকে গেল। আরিশ ধীরে ধীরে সামনে এগোলো। হামিংবার্ড, ফিরে চলো, আমরা বাসায় যাচ্ছি। আরিশের কণ্ঠে হিম শীতলতা। অরার শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এই লোক তো সহজে চুপ থাকে না। তার নীরবতা যেন আরো ভয় ধরিয়ে দিচ্ছে। ওরা আপনার সঙ্গে ফিরতে চায় না। আকাশের দিকে তাকালো আরিশ। ঠান্ডা চোখে আপাত মস্তক নজর বুলিয়ে নিল। ওরা তৎক্ষণাৎ আকাশের হাত ছাড়িয়ে কিছুটা দূরে সরে গেল। স্বামী স্ত্রীর কথায় তৃতীয় ব্যক্তির ঢোকা মানা, এটা কেউ শেখায়নি তোমায়? একবার অরার দিকে তাকালো আকাশ। অরা ভয়ে কাপা গলায় বলল, আপনি চলে যান, আমি যাব না। হামিংবার্ড, ডোন্ট মেক মি অ্যাংরি।
তুমি জানো আমি রেগে গেলে তা ভালো কিছু হয় না। আরাশের গলায় নীরব হুমকি। আকাশ সেটা বুঝে অরার হাত শক্ত করে ধরল। চমকে উঠল অরা। আরিশ তখন তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা। অরার গা কাটা দিয়ে উঠল। দেখুন, ওরা আপনার সাথে যেতে চায় না, তবুও কেন জোর করছেন? আকাশ এক ধাপ এগিয়ে বলল, গলায় স্পষ্ট দ্বিধা আর সাহসের মিশেল। ও তো বলছে যাবে না। প্লিজ, ওরাকে একা থাকতে দিন। আমি ওকে ওর বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসবো, তারপর ওর ইচ্ছে হলে আপনার কাছে ফিরবে। হঠাৎ কোনো রকম পূর্বাভাস না দিয়ে আরিশ পকেট থেকে পিস্তল বের করে আকাশের কপালে ঠেকালো। লোহার ঠান্ডা মাথা ঠেকাতেই আকাশের দম আটকে এলো। অরার মুখ ফ্যাকাশে, গলা শুকিয়ে গেছে। আকাশ! এক চিৎকারে সে পেছনে সরে গেল। চোখে আতঙ্ক জমে গেল। প্লিজ আকাশকে কিছু করবেন না। অরার গলায় কান্না, গলার স্বর যেন ভেঙে পড়েছে। আরিশ শান্ত ভঙ্গিতে বলল, ওকে ধরতে তো আসিনি আমি, তুমি আমাকে বাধ্য করলে ওরা। আকাশ হতবাক, তবুও গলায় সাহস জড়ায়। আপনি ভুল করছেন, এটা অপরাধ। আপনি জানেন না আপনি কি করছেন? চুপ! আরিশের চোখে আগুন। সে এক পলক দেখলো আকাশের দিকে, তারপর ঠিক করলো নিশানা। এক নিঃশ্বাসে ট্রিগার টেনে ধরলো। একটা বিকট শব্দ। আকাশের হাত দিয়ে রক্ত ঝরতে লাগলো। সে এক পা পিছিয়ে দেয়ালে ধাক্কা খেলো। গুলির জ্বালা শরীর ছুঁড়ে ফেলে দিল তাকে। অরা ফ্লোরে বসে পড়ল। কান্নায় গলা আটকে আসছে। হাত দিয়ে মুখ ঢেকেছে সে। দম বন্ধ হয়ে আসছে। আরিশ দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে সেই তৃপ্তি হাসি। আমার ছোট্ট পাখিকে যে হাত স্পর্শ করে, সেই হাতের পরিণতি তো এমনই হওয়ার কথা। আরিশের কণ্ঠে বরফের মতো ঠান্ডা ভয়। হামিংবার্ড, তুমি জানো না, তোমার শরীরে হাওয়া ছুঁয়ে গেলেও সেই হাওয়াটুকু সহ্য করতে পারি না আমি। সেখানে তো আস্ত একটা পুরুষ মানুষ। অরা ভয়ে কাঁপছে, চোখ অশ্রু ভেজা। আকাশ তার দৃষ্টিতে কষ্ট আর অনুতাপ নিয়ে তাকিয়ে আছে। রক্তে ভেজা হাত চেপে ধরে আছে। আরিশ ধীরে ধীরে এগিয়ে গেল আকাশের দিকে। তার চোখে আগুন, না অন্ধকার, যে অন্ধকারে প্রতিনিয়ত অরা তলিয়ে যাচ্ছে। পরপর কয়েকটি ঘুষি মারল সে আকাশের মুখে। আকাশ চিৎকার করে উঠল। চোখে মুখে ব্যথার ছাপ। সোফায় লুটিয়ে পড়েছে ও। আরিশ থেমে যান প্লিজ। অরা আর সহ্য করতে পারল না। দৌড়ে গিয়ে আকাশের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। ওকে ছেড়ে দিন আরিশ। অরার কণ্ঠ দৃঢ়, চোখে মুখে তীব্র অভিমান আর রাগ। আরিশ ভ্রু কুঁচকে তাকায়। অরার চেহারার বদলটা তার নজর এড়ায় না। আমার কলিজায় হাত দিয়েছে সে, তাকে কিভাবে ছেড়ে দেই বলো? আরিশের কণ্ঠ তীক্ষ্ণ, ঠোঁটে বিকৃত এক রকমের রাগী তৃপ্তি। আপনি আর কিচ্ছু করবেন না ওকে।